আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেজর ডালিম বলছি বইয়ের অডিও সিরিজের আরেকটি পর্বে। আমাদের আজকের পর্বেও আমরা বাংলাদেশের স্বাধীনতার গৌরব উজ্জ্বল ইতিহাসের এক অনন্য অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। মেজর ডালিমের নিজের অভিজ্ঞতা এবং যুদ্ধের মাঠে ঘটে যাওয়া চমকপ্রদ ঘটনাগুলো আজও আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ত্যাগ এবং সাহসের গল্প। আপনি যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী পর্বগুলো মিস না করেন। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ছোট ভাই স্বপন এবং বাল্যবন্ধু কাজী কামাল উদ্দিনের সাক্ষাৎ পেলাম। একদিন সকালে ধর্মনগর থেকে ক্যাপ্টেন খায়রুল আনাম আমায় জানালো, স্বপন ও বদি অফিসার্স কোর্সে যোগদানের জন্য তারা মূর্তি যাবার পথে ধর্মনগর পৌঁছেছে। ওরা আমার খোঁজ করছে, আমি ওদের পাঠিয়ে দিতে বললাম। হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো, আমার ছোট ভাই স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামাল উদ্দিন মূর্তির পথে এসে পৌঁছে আমার খোঁজ করছে। তাকে অনুরোধ জানালাম ওদের আমার কাছে পাঠিয়ে দিতে। কয়েকদিনের মধ্যে ওরা এসে পৌঁছলো। স্বপনকে এভাবে কাছে পাবো সেটা ভাবতেও পারিনি। ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম। আত্মীয় পরিজনদের সব খবরাখবরই পেলাম তাদের কাছ থেকে। শুনলাম ঢাকা শহরে ওদের দুঃসাহসিক গেরিলা অভিযানের লোমহর্ষকর কাহিনী। মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন, বদি, কাজী, জুয়েল, রুমি, আলম, আজাদ, সাচো বর্ডার পেরিয়ে ২ নং সেক্টরের মেঘালয় ক্যাম্পে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তোলে ঢাকা শহর। পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় লুচ্চু, ফজলে, মুক্তার, হ্যারিস, তৈয়ব আলী, উলফাত, সামাদ, ফতেহ আলী, মেওয়া, জিয়া, ভুলু, সাইদ এবং আরও অনেকেই। ওদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার, যাতে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের ওই ধরনের গেরিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ খান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটাও সত্যি নয়। জুরাইন গুলবাজ পাওয়ার স্টেশন, সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন, ধোলাইখাল, যাত্রাবাড়ি, গ্রিন রোড, ইন্টারকন, ফার্মগেট, ধানমন্ডির ২ নং সড়ক প্রভৃতি জায়গায় একটার পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খান সেনাদের নাস্তানাবুদ করে তুলেছিল ওরা। ওদের প্রতিটি মাথার জন্য ২,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক সরকার। এতে কোনো ফল হয়নি। খান সেনাদের সব সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নাকের ডগার ওপর দিয়ে জানবাজ মুক্তিপাগল দামান ছেলেগুলো অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান। খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছিল বিচ্ছুরা। খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলে সম্বোধন করত। ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেয়েছিল ঢাকাবাসী। ওদের জন্য দোয়া করত সবাই। অনেকে নানাভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নিয়ে। কিন্তু জাতীয় ইতিহাসে মীর জাফর থেকেছে সর্বযুগেই। তাদের বেইমানির ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন মোড়ে। তেমনই এক মীর জাফরের বিশ্বাসঘাতকতায় স্বপন, বদি, কাজীদের ভাগ্যে নেমে আসে এক চরম বিপর্যয়। পলাশীর বিশ্বাসঘাতকতার তুলনায় এ বিশ্বাসঘাতকতার পরিণাম কোনো অংশেই কম নয়। ২৯শে আগস্ট ১৯৭১ সাল। ওই দিন সকালে ধানমন্ডির ২৮ নং রোডের একটি বাসায় ওদের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি পূর্ব কথা মতো। ফরিদ বর্তমান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শ্যালক তথা আইভি রহমানের ভাই। তারই বিশ্বাসঘাতকতায় দুপুর ১২টার দিকে ফরিদদের বাসা থেকে হঠাৎ রেইড করে বদিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় খান সেনারা। ফরিদের বাসায় পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই ধরা পড়ে বদি।
এ থেকে বোঝা যায় আগাম খবর পেয়েই খান সেনারা বদিকে ধরার জন্য ওঁত পেতে বসেছিল। তারপর শুরু হয় চেইন রিঅ্যাকশন। সামাদ ধরা পড়ে বিকেল 4টার দিকে। আজাদের বাড়ি রেইড করা হয় রাত 12টায়। ওই বাসায় সে রাতে ছিল জুয়েল, বাসার, কাজী, আজাদের খালাতো ভাই, দুলা ভাই এবং আরও কয়েকজন আত্মীয়। সবাইকে ধরে নিয়ে যায় পাক আর্মি। রেড চলাকালে আচমকা তদারককারী এক ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের স্ট্যান্ডগান ছিনিয়ে নিয়ে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে সবাইকে হতভম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পেরেছিল একমাত্র কাজী। আলমদের বাসাতেও রেড করা হয় রাত 12টার পর। সেখানে ধরা পড়ে আলমের ফুপা আব্দুল রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমান। আলম বাসায় না থাকায় ধরা পড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায়। আজাদদের বাসা আলমদের বাসার কাছাকাছি। রাত প্রায় 1:30টার সময় সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কাজী গিয়ে পৌঁছে আলমদের বাসায়। ভাগ্যক্রমে খান সেনারা ততক্ষণ ওই এলাকা ছেড়ে চলে গেছে। কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই। আলমের ছোট বোন তাড়াতাড়ি একটা লুঙ্গি কাজীর হাতে দিয়ে তক্ষুনি দূরে পালিয়ে যেতে অনুরোধ জানায়। খান সেনারা এখানেও এসেছিল জানতে পেরে কাজী কাপড়টা পরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। হাটখোলার শাহাদাত চৌধুরী নামে সাচদের বাড়ি থেকে ধরা পড়েন সেজো দুলাভাই বেলায়েত চৌধুরী রাত 2টোর পর। চুল্লুর বড় ভাই জনাব এম সাদেক সিএসপি একজন পদস্থ সরকারি অফিসার। রাত 12:30 থেকে 1টার দিকে তার সরকারি বাসভবন এলিফ্যান্ট রোডের 1 নং টেনামেন্ট হাউস থেকে চুল্লুকে ধরে নিয়ে যায় পাক আর্মি। মধ্যরাতে রেইড করা হয় রুমিদের বাড়ি। বাসা থেকে ধরে নিয়ে যায় রুমির বাবা জনাব শরীফ, ছোট ভাই জামি, মাসুদ এবং হাফিজকে। আমাদের বাসায় ক্যাপ্টেন কায়ুমের নেতৃত্বে রেইড করা হয় 1টা 30 থেকে 2টার দিকে। চুল্লুদের বাসায় যে রেটিং পার্টি গিয়েছিল তারাই চুল্লুকে চোখ বাঁধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে। চোখ বাঁধা অবস্থায় চুল্লু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে। আচমকা একজন খানসেনা বলে উঠল, স্বপন ভাগ গিয়া। আব্বার গলাও শুনতে পায় চুল্লু। মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মাহুয়া, কেয়া, সঙ্গীতা কান্নাকাটি করছে। দেবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয়। বাসায় থেকে ধরে নিয়ে যায় আব্বা জনাব শামসুল হক, মোস্তাফিজুর মামা, বাড়ির কাজের ছেলে শামু এবং হাশেমকে। আলতাফ মাহমুদের বাসায় আর্মি যায় ভোর 4টা থেকে 5টার দিকে। সামাদকে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে। আলভি ওই রাত্রে সেই বাড়িতেই ছিল। নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলভি ধরা খাওয়া থেকে বেঁচে যায়। খান সেনারা ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ, তার 4 শ্যালক রসুল এবং নাসেরকে। এভাবেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায়। পালাবার পর কাজী ও স্বপনের দেখা হয় তাদের বেস ক্যাম্প ধোলাইখালে। সেখান থেকে মেলাঘর। সেখানে তাদের দুজনকেই সিলেক্ট করা হয় অফিসার্স ট্রেনিং কোর্সের জন্য, কিন্তু দুজনেই কোনো ইচ্ছে ছিল না অফিসার্স কোর্সে যোগ দেবার। তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেক মোশাররফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠাবার জন্য। তারা চাইছিল ফিরে গিয়ে বন্দি সাথীদের মুক্ত করতে। জীবন গেলেও ক্ষতি নেই, তবুও একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা। নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস ছিল তাদের। যদি মেজর খালেক এবং ক্যাপ্টেন শিশুর পরিবারদেরকে পাকবাহিনীর সুরক্ষিত দুর্গ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরে থাকে, তারা তবে তাদের পক্ষে বদি জুয়েল রুমিদেরকে ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন? তাদের আবেগ, অনুভূতি, সহমর্মিতা মেজর খালেকের মনকে স্পর্শ করলেও ঠিক সেই ক্ষণে তাদের ফেরত পাঠানো কোনো ক্রমেই ফলপ্রসূ হবে না ভেবেই তাদেরকে অফিসার্স কোর্সে পাঠাবার সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন মেজর খালেক একজন অভিজ্ঞ কমান্ডার হিসেবে। আমার কাছে পৌঁছেও তারা একই প্রস্তাব দেয়, কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে তাদের অফিসার কোর্সে যোগদান করাটাই যুক্তিসঙ্গত হবে বলে মত প্রকাশ করি।
অজ্ঞতা অনিচ্ছা সত্ত্বেও মূর্তিতে চলে যায় কোর্সে জয়েন করার জন্য। ভারতীয় নীলনকশা এবং মুজিবনগর সরকার। আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এর পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতীয় সরকার এবং গোয়েন্দা সংস্থা ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক দুইজনকেই হেয় করে তোলা হয়। তাজউদ্দিনের হঠাৎ করে প্রবাসী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়াটা আওয়ামী লীগের অনেকেই পছন্দ করেনি। তাদের মধ্যে ছিলেন যুব ও ছাত্র নেতাদের অনেকেই। অনেক সংসদ এবং আওয়ামী লীগের নেতারাও এর প্রত্যক্ষ এবং পরোক্ষ বিরোধিতা করেছিলেন। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন প্রমুখ যুব ও ছাত্র নেতারা সবাই প্রকাশ্যে তাজউদ্দিনের এ পদক্ষেপের বিরোধিতা করেন। তাদের পরোক্ষভাবে মদত যোগাচ্ছিলেন জনাব আব্দুল রব শেরনিয়াবাদ, শেখ আব্দুল আজিজ, মনসুর আলী, জনাব নজরুল ইসলাম প্রমুখ। জনাব তাজউদ্দিনের প্রধানমন্ত্রিত্বের গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনারেল আরোরার মন্তব্য। আওয়ামী লীগের যুবনেতারা তাকে পছন্দ করত না। বাংলাদেশের যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে দেয়া জেনারেল আরোরার সাক্ষাৎকার। সাধারণভাবে যুবনেতাদের অনেকেই সেদিন ভেবেছিলেন শেখ মুজিব আর জীবিত নেই। মুজিবুর রহমানের অবর্তমানে তাজউদ্দিন তাদের প্রভাবকে তেমন একটা মেনে চলবেন না। শেখ মুজিব কাছে থাকলে এ সমস্ত যুব এবং ছাত্র নেতারা স্বাধীনতা সংগ্রামে তাদের কর্তৃত্ব অতি সহজেই স্থাপন করতে সক্ষম হতেন। কিন্তু তাজউদ্দিন তাদের সাথে অন্য সুরে কথা বলছেন। তাদের হাতে ক্রিয়ানক হয়ে সংগ্রামের সব নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দিতে তিনি অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের সংগ্রামী ভূমিকাকেও ছোট করে দেখছেন জনাব তাজউদ্দিন। সরকার পরিচালনায় যুব ও ছাত্র নেতাদের মতামত তিনি সম্পূর্ণ উপেক্ষা করে চলেছেন। তাজউদ্দিনের ধৃষ্টতার শেষ নেই। তিনি সরকার প্রধান থাকার কারণে তাদের সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় স্বজনকেও যথাযথ মর্যাদা দান না করে তাদের উপেক্ষা করছেন। তাদের উপেক্ষা করা পরোক্ষভাবে শেখ মুজিবকেই অতএব যে কোনো মূল্যে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করতে হবে। মেতে উঠলেন তারা এক ক্ষমতা লাভের চক্রান্তে। পরিকল্পনা অনুযায়ী শেখ মনি ও সিরাজুল আলম খানের নেতৃত্বে কয়েকজন যুব ও ছাত্রনেতা দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তাকে জানান যে তারা শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বাসভাজন। পাক বাহিনীর হাতে শেখ মুজিবের গ্রেপ্তারের পেছনে জনাব তাজউদ্দিনের হাত রয়েছে। গ্রেপ্তারের আগে শেখ মুজিব তাদের সে কথা জানিয়ে তাদেরকে ভারত সরকারের সহায়তায় স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করার নির্দেশ দিয়ে যান। জনাব তাজউদ্দিনের ওপর বাংলাদেশ থেকে আগত বেশিরভাগ আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক সংসদের সমর্থনও নেই। এ অবস্থায় প্রধানমন্ত্রিত্ব করার কোনো অধিকার নেই তাজউদ্দিন সাহেবের এবং শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে তার সম্মুখে উপস্থিত করেন। তারা শ্রীমতী গান্ধীকে একথা বলেও হুঁশিয়ারি করে দেন যে তাজউদ্দিন যদি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তবে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, কারণ জনাব তাজউদ্দিন শেখ মুজিবের নীতি আদর্শ কিছুতেই বাস্তবায়িত করবেন না। এই পরিপ্রেক্ষিতে দুপক্ষের স্বার্থে তাদের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত মুজিব ভক্ত এবং তাদের অনুগত তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা শ্রীমতী গান্ধীর কাছে আবেদন জানান। তারা বলেন, শুধুমাত্র এ ধরনের শক্তি গড়ে তোলার মাধ্যমেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং বন্ধুরাষ্ট্র ভারতের মধ্যে অর্থবহ সম্পর্ক বজিয়ে রাখা সম্ভব। তা না হলে অচিরেই ভারত বিদ্বেষীদের চক্রান্তের শিকারে পরিণত হবে আওয়ামী লীগ সরকার। তাদের এ অনুরোধ সাগ্রহে গ্রহণ করেন শ্রীমতী গান্ধী। সুদূরপ্রসারী নীলনকশার কথা চিন্তা করেই ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রয়োগের জন্য বিএলএফ পরবর্তীতে নাম বদলিয়ে মুজিব বাহিনীর সৃষ্টি করে সেকেন্ড ফ্রন্ট খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই সৃষ্টি করা হয়েছিল বিএলএফ ওরফে মুজিব বাহিনী। এ তথ্যগুলোও জনাব উসমানীকে জানাই আমরা।
তিনি সেগুলো জনাব তাজউদ্দিনকে জানান। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন নাকি এ সমস্ত প্রশ্ন নিয়ে দিল্লিতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেন এবং এর প্রতিবিধানের দাবি জানান, কিন্তু জনাব হাকসার ডিপিধর রয়ের রমানাথ রাও এবং জেনারেল ওবাং সিং এ ব্যাপারে তাজউদ্দিনকে এড়িয়ে গিয়ে নীরব থাকেন। ফিরে এসে কর্নেল ওসমানীকে সে কথাই বলেছিলেন জনাব তাজউদ্দিন। আমরা পরে কর্নেল ওসমানীর কাছ থেকে তার ব্যাখ্যা জানতে পারি। পরবর্তী পর্যায়ে মুজিব বাহিনীকে প্রবাসী বাংলাদেশ সরকারের ফোর্সেস হেডকোয়ার্টার্স এর নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন কর্নেল ওসমানী, কিন্তু তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হয়নি। নিতান্ত অপারগ হয়েই কর্নেল ওসমানীকে বিএলএফ তথা মুজিব বাহিনী সৃষ্টি করার ভারতীয় সিদ্ধান্ত মেনে নিতে হয়। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল, যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক জনাব উসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচ্ছিল। একইভাবে কর্নেল উসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার। ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার 8 কোটি বাঙালির নিতে হবে, যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা। সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্ব থাকতে হবে মুক্তিফৌজ কমান্ডার ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে। জনাব ওসমানী নীতি ও প্রশ্নে কখনোই আপোষ করেননি। এ বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার, কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা। তারা তখন নিজ নিজ ক্ষমতার বলয় তৈরি করতে ব্যস্ত। তাদের প্রায় সবার মাঝেই এক ধরনের উদ্ভট চিন্তা কাজ করছিল। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই নয়, অনেক আমলা এমনকি মুক্তিযোদ্ধাদের সুবিধাবাদী নেতৃত্বের মাঝেও সেই একই চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছিল। তাদের ধারণা ছিল মুক্তিযুদ্ধ যে কারণেই হোক শুরু হয়ে গেছে। প্রতিরোধ সংগ্রামকালে পূর্ব পাকিস্তানের প্রায় সব অঞ্চল থেকে কোটি কোটি টাকা ও সম্পদ লুণ্ঠন করে নিয়ে হিজরত করে চলে আসা হয়েছে নিরাপদ আশ্রয় ভারতে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে, পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা অনেক হোমরা চোমরা পদস্থ ব্যক্তিরাও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ মুক্তি সংগ্রামকে দেখতেন অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে। তারা মনে করতেন বাঙালি মুক্তিযোদ্ধারা কখনোই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করতে সক্ষম হবে না। পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ অবশ্যই অতি প্রয়োজনীয়। রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা অথবা যোগ্যতা তাদের অনেকেরই ছিল না। যুদ্ধের ঝুঁকি এবং কষ্ট ও ত্যাগ স্বীকার করেও তারা ছিলেন নারাজ। এতে করেই তাড়াতাড়ি হজ শেষ করে প্রবাসী জীবনের কষ্ট থেকে রেহাই পেয়ে দেশে ফিরে লুটপাটের কালো টাকার আয়েশি জীবন খুব তাড়াতাড়ি আবার শুরু করতে পারা যাবে একমাত্র ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমেই। ভারতে হজ করার স্ট্যাম্প যখন একবার নিতে সক্ষম হয়েছেন তারা, তখন দেশে ফেরার পর তাদের রাজ কায়েম করার পথে বাধা কোথায়? তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্বাধীন করে দেবার জন্য তাদের একাংশ গোড়া থেকেই ভারত সরকারের বিভিন্ন মহলে জোর লবিং শুরু করে দিয়েছিলেন। সমস্ত প্রবাসী সরকারের মধ্যে শুধুমাত্র 2 জন শুরু থেকে শেষ পর্যন্ত এ ধরনের উদ্যোগের বিরোধিতা দৃঢ়তার সাথে করে গিয়েছিলেন।
তাদের একজন হলেন কর্নেল উসমানী এবং দ্বিতীয় ব্যক্তি হলেন জনাব খন্দকার মোস্তাক আহমেদ। এই দুইজন ছাড়া সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের প্রায় সবাই এবং আমলাদের উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পক্ষপাতিত্ব করছিলেন। পরবর্তীকালে সিজরিয়ন অপারেশনের মাধ্যমে বাংলাদেশের প্রেমেটারি বিটের জন্য মূলত এরাও দায়ী ছিলেন অনেকাংশে, কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধা আমলাতন্ত্রের তরুণ সদস্যরা এভাবে অপরের কৃপায় বাংলাদেশকে স্বাধীন করার উদ্যোগের ঘোর বিরোধী ছিলেন। এ নিয়ে প্রবীণদের সাথে তরুণদের দ্বন্দ্ব ক্রমশই বেড়ে উঠছিল প্রতিদিন। ভারত সরকারের স্বীকৃতি এবং সামরিক হস্তক্ষেপ। সুদূর প্রবাসী পরিকল্পনা ও প্রস্তুতির পরেই ভারত বাংলাদেশ অস্থায়ী সরকারের স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নেয়। সামরিক হস্তক্ষেপের বিষয়টিও ছিল সুচিন্তিত। এ ঘটনার পর আওয়ামী লীগের অন্তদ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। ভারত সরকার চিন্তিত হয়ে পড়ল এবং বাংলাদেশ সমস্যার একটা আশু সমাধানের জন্য মরিয়া হয়ে উঠল। মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, সেটাই ছিল তাদের মূল আশঙ্কা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জনাব তাজউদ্দিন প্রবাসী সরকারের তরফ থেকে ভারত সরকারকে বোঝালেন দুপক্ষের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে ভারতীয় সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে হবে। আবেদনে সন্তুষ্টি প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হলো না। শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃত্ববৃন্দ, বিশেষ করে পরাশক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে এক ঝটিকা সফরে বেরিয়ে পড়লেন। সবখানেই তিনি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সমস্যা এবং ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করলেন। বর্বর শ্বেত সন্ত্রাসের ফলে আগত শরণার্থীদের মানবিক কারণে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার জন্য নেতারা ভারত সরকারের প্রশংসা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নেতারা বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই আখ্যায়িত করেন এবং পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন এই সমস্যার পরিপ্রেক্ষিতে সরাসরিভাবে ভারতীয় যে কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। শরণার্থীদের কষ্ট লাঘবের জন্য এবং ভারতের ওপর যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে সেটা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক এবং সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব নেতারাই। রিলিফের সামগ্রী নিয়েও পরে ঘটেছে অনেক কেলেঙ্কারি। বিপুল পরিমাণের রিলিফ সামগ্রীর কতটুকু পেয়েছিল শরণার্থীরা তার জবাব একমাত্র দিতে পারে তৎকালীন প্রবাসী সরকারের কর্ণধাররাই। আমার জানা মতে প্রাপ্ত রিলিফ সামগ্রীর একটা ক্ষুদ্র অংশই ভারত এবং প্রবাসী সরকারের উদ্যোগে বিতরণ করা হয়েছিল শরণার্থীদের মাঝে। রিলিফ সামগ্রীর সিংহভাগই বেমালুম হজম করে নিয়েছিল ভারত সরকার। বিদেশ সফর থেকে শ্রীমতী গান্ধী বুঝতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে কোনরূপ সামরিক অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো তাকে সমর্থন করবে না। পক্ষান্তরে এশীয় পরাশক্তি চীন হয়তোবা প্রত্যক্ষভাবে জড়িয়ে যেতে পারে পাকিস্তানের পক্ষে এ ধরনের সংঘাতে। সেক্ষেত্রে ভারতের একক আগ্রাসন ব্যর্থ হয়ে যেতে পারে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যই সোভিয়েত ইউনিয়নের পূর্ব প্রস্তাবিত নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি সই করার সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীমতী গান্ধী ও তার সরকার। ওই চুক্তি স্বাক্ষরের ফলে ভারতীয় জনগণ কতটুকু উপকৃত হয়েছে জানি না, তবে পাকিস্তানকে দুর্বল ও দ্বিখণ্ডিত করতে এবং সামরিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশ কায়েম করে সেখানে একটা পুতুল সরকার স্থাপন করার ভারতীয় স্বপ্নের বাস্তবায়নে ওই চুক্তি বিশেষভাবে সাহায্য করেছিল নিঃসন্দেহে। সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় ভারত সরকার। প্রতিদানে ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী 25 বছর মেয়াদের এক চুক্তি সই করে প্রবাসী বাংলাদেশ সরকার। রহস্যজনক কোনো কারণবশত আজ পর্যন্ত সেই চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে দেশের জনগণের কাছ থেকে। মুজিবনগর সরকার এবং আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ ওই চুক্তিকে সমর্থন করে। বিরোধিতা করেছিলেন মাত্র দুজন, কর্নেল ওসমানী এবং খন্দকার মোস্তাক আহমেদ। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই এ ধরনের চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন।
কিন্তু সব বিরোধিতা উপেক্ষা করে তাজউদ্দিন সরকার এক অসম চুক্তির নাগপাশে আবদ্ধ করলেন বাংলাদেশের ভবিষ্যৎকে। ভারতের সাথে দীর্ঘ 25 বছরের এ অসম চুক্তি জাতীয় ইতিহাসে এক কালো অধ্যায়। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপ তথা পাক ভারত যুদ্ধ প্রায় অবধারিত হয়ে ওঠে। মুক্তিবাহিনীর দেশপ্রেমিক অংশ বরাবরই মুক্তি সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছিলেন। তাদের প্রত্যাশা ছিল দীর্ঘস্থায়ী সংগ্রামের ত্যাগের মাধ্যমে স্বাধীন হবে বাংলাদেশ। এতে দুটো বিশেষ উপকার হতো। দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে গড়ে উঠত নিবেদিত প্রাণত্যাগী পরীক্ষিত নেতৃত্ব এবং একইভাবে সুযোগ পাওয়া যেত নিখাত সোনার মতো বলিষ্ঠ জাতীয় চরিত্র গড়ে তোলার। কিন্তু নীল নকশার প্রণয়নকারীরা বাঙালি জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে অতি চতুরতার সাথে। খাল কেটে কুমির আনার সব ব্যবস্থাই পাকাপোক্ত করে ফেলল মুজিবনগর সরকার। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা পরিষ্কার বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ সংগ্রাম হবে দুমুখী। একদিকে তাদের যুদ্ধ করতে হবে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে তাদের প্রস্তুত থাকতে হবে মিত্রবাহিনীর আধিপত্যবাদী চক্রান্তের জাল ছিন্ন করে জাতীয় স্বাধীনতা হেফাজত রাখার জন্য। চুক্তি ও স্বীকৃতির পরিপ্রেক্ষিতে কলকাতা ভিত্তিক আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা সবাই দিন গুনতে লাগলো কবে ভারতীয় বাহিনী আগ্রাসন চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে দেবে, আর তারা ফিরে গিয়ে রাজত্ব করবে, উপভোগ করবে অসৎ উপায়ে লুটপাট করে অর্জিত ধন সম্পদ। ভারতীয় সরকারের স্বীকৃতি পাবার জন্য শুধু দাসখতি লিখে দেয়া হয়েছিল তাই নয়, স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র প্রণীত হবে ভারতীয় শাসনতন্ত্রের মূল 4 নীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। এর ওপর ভিত্তি করে সেই অঙ্গীকারও করেছিল মুজিবনগর সরকার। আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও কর্নেল উসমানী এবং মুক্তিযোদ্ধারা প্রবাসী সরকারকে রাজি করাতে পারেনি যে আমাদের নিজেদের ত্যাগের মাধ্যমেই দেশকে স্বাধীন করতে হবে, আমাদের সংগ্রাম নিজেদেরকেই চালিয়ে নিয়ে যেতে হবে বিজয় অবধি। এর ফলেই অস্বাভাবিকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি অপরিপক্ক বাংলাদেশের অভ্যুদয় ঘটাবার ক্ষেত্র সৃষ্টি করল প্রবাসী সরকার। মৈত্রী চুক্তি সই হবার পর এবং প্রবাসী সরকারকে স্বীকৃতি দেবার পর আওয়ামী লীগ, প্রবাসী সরকার ও নেতারা দিন গুনতে লাগলেন ভারতীয় আগ্রাসী আক্রমণের। তথাকথিত মিত্রবাহিনীর কালো ছায়ায় যৌথ কমান্ডার স্থাপিত হলো, কিন্তু মুক্তিফৌজের সর্বাধিনায়ক কর্নেল উসমানীকে সব ব্যাপারেই পাশ কাটিয়ে চলার নীতি গ্রহণ করা হয়। নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় ব্যাপকভাবে। বর্ডারে সম্মুখ সংঘর্ষের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। ভারত সরকার ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পাক বাহিনীর মোকাবেলা করার জন্য প্রয়োজনে বাংলাদেশের সীমানার ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেছে। গঠন করা হয়েছে মুক্তিফৌজ ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ড। যৌথ কমান্ড গঠিত হবার পর ভারতীয় কমান্ডারদের প্রচণ্ড প্রভাবে কর্নেল উসমানী এবং তার হেডকোয়ার্টার্স প্রকৃত অর্থে অকেজো হয়ে পড়েছে। বাংলাদেশ আক্রমণের পরিকল্পনা এককভাবে ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডারই প্রণয়ন করার দায়িত্ব গ্রহণ করে কর্নেল উসমানীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যুদ্ধের আভাস পেয়ে জনাব ভুট্টোকে তার বিশেষ দূত হিসেবে চীনে পাঠালেন, ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সমর্থন আদায় করার জন্য। কিন্তু পিকিংয়ে গণচীনের নেতৃবৃন্দ জনাব ভুট্টোকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, পূর্ব পাকিস্তানে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় সামরিক হস্তক্ষেপকে গণচীন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার হীন চক্রান্ত হিসেবেই দেখবে এবং সে পরিপ্রেক্ষিতে ভারতের সাথে যে কোনো সামরিক সংঘাতে নীতিগতভাবে তারা পাকিস্তানের পক্ষেই থাকবে। একই সাথে জনাব ভুট্টোর মাধ্যমে পরামর্শ দিয়েছিলেন যথাশীঘ্রই সম্ভব পূর্ব পাকিস্তানের জনগণের ইচ্ছা অনুযায়ী বর্তমান সমস্যার একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য। তাদের কনসাইডারেট ওপিনিয়ন ছিল বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের মাধ্যমেই পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখা সম্ভব। বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান কখনো সম্ভব হবে না। চীনা নেতৃবৃন্দের উক্তি থেকে দুটো বিষয় পরিষ্কার হয়ে ওঠে।
প্রথমত, গণচীন একদিকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যার নিরসনের জন্য পাকিস্তানের শাসন গোষ্ঠীকে বাঙালিদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান পেশ করার যুক্তিসঙ্গত পরামর্শ দেন। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হলে সেই সুযোগে উপমহাদেশে ভারতীয় সমপ্রসারণবাদের নগ্ন থাবা বিস্তার করার চক্রান্তের ব্যাপারেও তারা বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে হুঁশিয়ারি করে দেন। কিন্তু দেশে ফিরে জনাব ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও সামরিক জান্তার কাছে চীনা নেতৃবৃন্দের বন্ধুসুলভ এবং যুক্তিসম্পন্ন অভিমতের অপব্যাখ্যা দেন। তিনি বলেন, ভারতের সাথে সামরিক সংঘর্ষে চীন পাকিস্তানকে সার্বিকভাবে সাহায্য করবে। প্রয়োজনে গণচীন প্রত্যক্ষভাবে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাবোধ করবে না। এ ধরনের আভাসই নাকি তিনি পেয়েছিলেন চীনা নেতৃবৃন্দের কাছ থেকে একান্ত বৈঠকে। পক্ষান্তরে ভারতীয় সরকার বুঝতে পেরেছিল গণচীন বাংলাদেশের ব্যাপারে একটি রাজনৈতিক সমাধানের পক্ষে। তাছাড়া সদ্য সমাপ্ত রুশ ভারত মৈত্রী চুক্তির পরিপ্রেক্ষিতে পাক ভারতে যুদ্ধে গণচীনের প্রক্ষান্তভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম বলেও ধারণা পোষণ করছিল ভারত সরকার। এ ধরনের চিন্তাভাবনার পেছনে যথেষ্ট যুক্তি ছিল। এ অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে সেখানে তাদের পছন্দের সরকার কায়েম করতে পারা যাবে সহজেই। এ ধরনের বিশ্লেষণের পরই যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত সরকার। যুদ্ধের জন্য অতি প্রয়োজনীয় আনুষাঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করেই সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। এবারের যুদ্ধের প্রেক্ষাপট অতীতে পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ ভিন্ন। বর্তমান অবস্থায় বিশ্ব জনমত সামরিক জান্তার স্রেত-সন্ত্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশিদের স্বাধীনতার পক্ষে। মানবাধিকার এবং শরণার্থীর প্রশ্নে সারা বিশ্বের সহানুভূতিও ভারতের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা গণচীন যদি জিও স্ট্র্যাটেজিক কারণে কোনো পদক্ষেপ নেবার চেষ্টা করে, তবে তাদের পরম শত্রু সোভিয়েত ইউনিয়ন প্রতিক্রিয়ায় মৈত্রী চুক্তির নিশ্চিতভাবে ফলে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বর্তমানে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে একটা বিশ্বযুদ্ধ শুরুর দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাইবে কিনা যুক্তরাষ্ট্র অথবা গণচীন, সে বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সবচেয়ে বড় কথা, পূর্ব পাকিস্তানের 8 কোটি জনগণ আজ পাকিস্তানের স্বৈরাশাসনের বিরুদ্ধে। মুক্তিবাহিনীর দেশব্যাপী প্রচণ্ড তৎপরতায় পূর্ব পাকিস্তানে অবস্থিত পাক বাহিনীর অবস্থান সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং যে কোনো যুদ্ধের জন্য অত্যাবশ্যকীয় ফ্যাক্টর সৈনিকদের মনোবলও সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। খান সেনারা সার্বিকভাবে শুধু দুর্বল হয়ে পড়েছিল তাই নয়, তাদের স্ট্র্যাটেজিক লোকেশন, লাইন অফ কমিউনিকেশন, ডিফেন্সিভ পজিশন, সাপ্লাই পয়েন্ট, রিইনফোর্সমেন্ট ক্যাপাবিলিটি, ব্যাটেল ট্যাকটিক, লজিস্টিক সাপোর্ট লাইন, এ সমস্ত গুরুত্বপূর্ণ গোপনীয় বিষয়ে সব খবরাখবরই এখন রয়েছে ভারতীয় বাহিনীর নখদর্পণে। এসব খবর সংগ্রহ করা হয়েছে মুক্তিবাহিনীর ইন্টেলিজেন্ট ইউনিট এবং সেক্টরগুলোর নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। বাংলাদেশের আপামর জনসাধারণের বিরোধিতার মুখে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের জবরদখল আজ অযৌক্তিক হয়ে পড়েছে। শত্রুপক্ষের অবস্থা বর্তমানে টোটালি আনটার্নেবল। প্রয়োজন শুধু সুযোগ মতো আক্রমণের ধাক্কা, তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে। সুযোগ এসে গেল। 3রা ডিসেম্বর বিকেল 5:45 আকস্মিকভাবে পাকিস্তান এয়ারফোর্স প্রিএমটিভ স্ট্রাইক করে বসল ভারতের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক টার্গেটগুলোর ওপর। একই সাথে আঘাত হানা হলো শ্রীনগর, অভিন্নিপুর, পাঠানকোট, উত্তরলাই, যোধপুর, আম্বালা এবং আগ্রা বিমান ঘাঁটির ওপর। ঠিক সেই সময়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। বিমান হামলার খবর তাকে দেওয়া মাত্র তিনি মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ওই জনসভাতেই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক পাল্টা আক্রমণের ঘোষণা দিলেন। কলকাতা থেকে সেদিন সন্ধ্যায় দিল্লি ফেরার আগেই ইস্টার্ন কমান্ডারের AU COC জেনারেল অফিসার কমান্ডিং জেনারেল আরোরাকে দিল্লির সেনা সদর থেকে হুকুম দেওয়া হলো পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হামলা চালাবার জন্য।
জেনারেল আরোরার অধীনে দেয়া হলো 3টি স্বয়ংসম্পন্ন আর্মি কোর, দ্বিতীয় 3300 এবং চতুর্থ কোর। এছাড়াও দেওয়া হলো অ্যামুনিকেশন জোন হেডকোয়ার্টার্স, আরও একটি ভ্রাম্যমাণ আর্মি ইউনিট। এছাড়া দ্বিতীয় কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত একটি মিডিয়াম আর্মার রেজিমেন্ট এবং একটি লাইট আর্মার রেজিমেন্ট। এই কোরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল TN রায়না, হেডকোয়ার্টার্স কৃষ্ণনগর। এই কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত আরও একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট ও একটি ইঞ্জিনিয়ার্স এর ব্রিজিং ইউনিট। 33 কোরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ML থাপা, হেডকোয়ার্টার্স শিলিগুড়ি। এই কোরের অধীনে দেয়া হয়েছিল অতিরিক্ত একটি লাইট আর্মার রেজিমেন্ট, একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং একটি ইঞ্জিনিয়ার্সের ব্রিজিং ইউনিট। 101 কলোনিকেশন জোনের কমান্ডার ছিলেন প্রথম দিকে লেফটেন্যান্ট জেনারেল গিল, পরে লেফটেন্যান্ট জেনারেল নাগরাকে তার স্থলাভিষিক্ত করা হয়। হেডকোয়ার্টার্স গুয়াহাটি। এই ফরমেশনের চতুর্থ কোরের হেডকোয়ার্টার্স ছিল আগরতলায়। কোর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাজাদ সিং। এই কোরের অধীনে অতিরিক্তভাবে দেয়া হয় একটি মিডিয়াম আর্টিলারি রেজিমেন্ট এবং দুটো লাইট আর্মার্ড রেজিমেন্ট। সব মিলিয়ে পূর্ব রণাঙ্গনে ভারতীয় সৈন্য সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি। তার সাথে ছিল পর্যাপ্ত পরিমাণের রণসম্ভার। সেই সময় পূর্ব পাকিস্তানে অবস্থিত প্রায় 1 লক্ষ খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ ধরনের বিশাল বাহিনী মোতায়েন করার প্রয়োজন ছিল না। এই বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছিল গণচীনের তরফ থেকে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তার মোকাবেলা করার লক্ষ্যেই। যাই হোক, প্রয়োজনীয় এয়ার ও নাভার কভার এবং প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের সাথে বিশাল ভারতীয় বাহিনী একই সময়ে সব সেক্টর থেকে আক্রমণ চালালো। সব সেক্টরেই ভারতীয় বাহিনীর অগ্রসর হওয়ার জন্য রাস্তা করে ব্রিজহেড তৈরি করে দিচ্ছিল মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারাই। ওই সমস্ত ব্রিজহেড তৈরি করা সম্ভব হয়েছিল বলেই অতি সহজেই শত্রুপক্ষের ডিফেন্স ভেদ করে ঢাকা অভিমুখে তড়িৎ গতিতে এগিয়ে যেতে পেরেছিল ভারতীয় মিত্রবাহিনী। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কর্নেল ওসমানীকে সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে চলেছিল ভারতীয় সেনা কমান্ড। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজি ছিল যত তাড়াতাড়ি সম্ভব শত্রুপক্ষের ডিফেন্স লাইন ভেদ করে তাদের উইথড্রয়ালের পথে কাট অফ করে তাদেরকে ছোট ছোট অংশে বিভক্ত করে পরাজিত করে ঢাকা অবরোধ করা এবং পাক বাহিনীকে স্যারেন্ডার করতে বাধ্য করা। বাংলাদেশে অবস্থিত পাক বাহিনী তাদের চেয়ে সংখ্যায় 6-7 গুণ বড়। ভারতীয় বাহিনী এবং মুক্তিফৌজের প্রচণ্ড আক্রমণের মুখে মাত্র 12 দিনের যুদ্ধে অতি করুণ অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাংলাদেশ জনগণের সহযোগিতা এবং মুক্তিবাহিনীর দুঃসাহসিক গেরিলা তৎপরতা পাক বাহিনীর যুদ্ধপৃষ্ঠা এবং মনোবল একদম নষ্ট করে দিয়েছিল। অন্য সব কারণের মধ্যেই এটাই ছিল প্রধান কারণ, যার জন্য পাক বাহিনীকে অতি অল্প সময়ের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে নিয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল। এভাবেই 16 ডিসেম্বর 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের ফলে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। 16 ডিসেম্বর ঢাকায় রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিফৌজের কমান্ডার ইন চিফ এবং যৌথ কমান্ডের প্রধান কর্নেল ওসমানীর আমন্ত্রণে মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল আরোরা স্বাধীন বাংলাদেশে আসবেন এবং যৌথ কমান্ডের তরফ থেকে ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডার এ যৌথ কমান্ডের শীর্ষ ব্যক্তি কর্নেল ওসমানী স্বাক্ষর করবেন, সেটাই ছিল সমগ্র জাতির প্রত্যাশা। কিন্তু ঘটনা ঘটে ঠিক তার বিপরীত। ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডারে যৌথ কমান্ডারের তরফ থেকে স্বাক্ষর দান করার সৌভাগ্য লাভ করলেন জেনারেল আরোরা। শুধু তাই নয়, অদৃশ্য আঙুলি হেলনে মুক্তিফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে 16 ডিসেম্বরের ঐতিহাসিক স্যারেন্ডার সেরেমনিতে উপস্থিত থাকার সৌভাগ্য থেকেও বঞ্চিত করা হলো। কেন তাকে তার ন্যায্য অধিকার বঞ্চিত করে সেদিন জেনারেল আরোরাকে সমগ্র জাতি এবং বিশ্ব পরিসরে বিজয়ী শক্তির একচ্ছত্র অধিকর্তা হিসেবে জাহির করা হলো, সে রহস্যর উদ্ঘাটন আজ অবধি হয়নি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশদ বিশ্লেষণের দাবিদার। এ থেকে জানা যাবে ভারতীয় নীলনকশা এবং প্রবাসী সরকারের নতজানু নীতির অনেক কিছুই। কর্নেল ওসমানী চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশে মুক্তিফৌজের সর্বাধিনায়ক হিসেবে তিনিই অভিনন্দন জানাবেন মিত্রবাহিনীর জুনিয়র পার্টনার জেনারেল আরোরাকে।
এতে করে বিশ্ব পরিসরে এটাই প্রমাণিত হবে মূলত মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টাতেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। ভারতীয় বাহিনী সহায়ক শক্তি হিসাবে সাহায্য করেছে মাত্র, কিন্তু ভারতীয় সরকার তার সেই প্রস্তাবে সম্মত হয়নি। উল্টো ভারত সরকার দাবি জানায় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে স্বাক্ষর করবে ভারতীয় বাহিনীর অধিনায়ক। উদ্দেশ্য পরিষ্কার, বিশ্ববাসী জানুক পাক ভারত যুদ্ধে ভারতের বিজয়ের ফলেই সৃষ্টি হয়েছে স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান। দুর্বল চিত্তের নতজানু প্রবাসী সরকার ভারতের সেই অযৌক্তিক দাবি মেনে নেয়, কিন্তু প্রচণ্ড আত্মসম্মানবোধের অধিকারী আপসহীন বঙ্গবীর কর্নেল ওসমানী নীতির প্রশ্নে অটল থেকে এ অন্যায়ের প্রতিবাদে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। 16ই ডিসেম্বর ঢাকা শহরে দেশবাসী দেখেছে ভারতীয় সেনাবাহিনীকে বিজয়ীর বেশে। তাদের ঘিরে ছিল বিএলএফ, মুজিব বাহিনী এবং রাতারাতি গজিয়ে ওঠা 610 ডিভিশন এর সদস্যরা। কারণ সত্যিকারের মুক্তিবাহিনীর সদস্যদের ঢাকা কিংবা দেশের বড় বড় শহরগুলোতে ঢুকতে দেওয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় বাহিনীর প্রাধান্য জাহির করার জন্যই এ আদেশ জারি করা হয়েছিল। প্রকৃত মুক্তিফৌজের যোদ্ধারা ঢাকা এবং অন্যান্য শহরগুলোতে আসার অনুমতি পান 16ই ডিসেম্বরের অনেক পরে। এ ধরনের চক্রান্তের ফলে বিশাল ভারতীয় সেনাবাহিনীর আগমনে বাধাগ্রস্ত হয়ে শুকিয়ে গেল মুক্তিযুদ্ধের নিজস্ব ধারা। কালো ছায়ার আধারে ঢাকা পড়ে গেল মুক্তিযুদ্ধের বীরত্ব, আত্মত্যাগ, হারিয়ে গেল অনেক রক্তের বিনিময়ে অর্জিত তাদের জয়গাথা। আচমকা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল মুক্তিযুদ্ধের চেতনা। জাতীয় মুক্তির স্বপ্ন হয়ে উঠল সুদূর পরাহত। ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে জাতি স্বাধীনতার সঠিক মূল্য অনুধাবন করার সুযোগ থেকেও বঞ্চিত হলো। এজন্যই আজ অবধি ক্ষমতাবলয়ে যারা অবস্থান করেছেন সে সমস্ত বুদ্ধিজীবী, সামরিক, বেসামরিক আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে অতি কম দামে স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার ন্যাক্কারজনক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি তার নিজস্ব ধারায় বয়ে যেতে দেয়া হতো, তবে দখলদার বাহিনীর পাশবিক নৃশংসতার শিকার হতে হতো আরও অনেককেই। রক্তাহুতি দিতে হতো প্রতিটি পরিবারকে। এভাবে অর্জিত স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই হয়ে উঠত এক অমূল্য ধন। এক সাগর রক্তের বিনিময়ে কষ্টার্জিত সেই পবিত্র স্বাধীনতাকে যে কোনো ষড়যন্ত্র অঙ্কুরেই নস্যাৎ করে দিত পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী সচেতন জনতা। দুর্ভাগ্য, তৎকালীন দুর্বল রাজনৈতিক নেতৃত্বের চরম বিশ্বাসঘাতকতায় খাদহীন বলিষ্ঠ জাতীয় চরিত্র গঠন করার ন্যূনতম সময় ও সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা। 1970 সালে পাকিস্তানের সংবিধানের অধীনে জেনারেল ইয়াহিয়ার সরকারের লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রাখার ওয়াদা করে নির্বাচন করেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার প্রধান হবার জন্যই জনগণ তাকে সে নির্বাচনে ভোট দিয়েছিল। কিন্তু রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর জনাব জুলফিকার আলী ভুট্টোর যোগসাযোগে 25-26 মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালি জাতির ওপর শ্রেত সন্ত্রাস চালিয়ে অস্ত্রের জোরে রাজনৈতিক সমস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 1970 সালের নির্বাচন হয়ে পড়ে অর্থহীন। বাংলাদেশের আপামর জনগণ পাকিস্তানি আচমকা হামলা ও শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় এবং দেশকে স্বাধীন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই 1970 সালের নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায়। বাংলাদেশের সংগ্রামী জনতা যখন মরণপণ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তখন শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। সশস্ত্র সংগ্রামের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলেই তাদের দিশেহারা হয়ে পালিয়ে যেতে হয়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ বিজয়ের পেছনে রয়েছে সমগ্র জাতির অবদান। সেক্ষেত্রে এ জাতীয় সংগ্রামের নেতৃত্বের একমাত্র দাবিদার হয়ে কোন যৌক্তিকতায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দলীয়ভাবে কবজা করে নিল?
তার জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে দেশপ্রেমিক ঐতিহাসিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 1972 সালের অক্টোবর মাসে লন্ডনে জনাব একে খন্দকার ও মাইনুল হাসানের মধ্যে প্রায় 4 ঘন্টা দীর্ঘ এক আলাপ হয়। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও ভারত সম্পর্কের মূল্যায়নের জন্য সেই আলোচনায় সারাংশ এখানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। যুদ্ধকালে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ছিলেন বাংলাদেশ মুক্তি ফৌজের ডেপুটি চিফ অফ স্টাফ এবং জনাব মইদুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন পরামর্শদাতা। তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভারতীয় কর্তৃপক্ষ কর্নেল ওসমানীকে বাইপাস করে মূলত যোগাযোগ রক্ষা করতেন জনাব তাজউদ্দিন এবং খন্দকার সাহেবের সাথে। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ আলোচনাও হতো গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেবের সাথেই। জেনারেল আরোরা, ব্রিগেডিয়ার জ্যাকব, ব্রিগেডিয়ার গুপ্তই ছিলেন মূলত তাদের কাউন্টার পার্ট। জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন তার যথার্থ মূল্য ভারত কখনোই দিতে চাননি। এ নিয়ে মুক্তি ফৌজের কমান্ডারদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব শুরু হয় প্রথম থেকেই। মুক্তিযোদ্ধাদের পরিচালনার জন্য মুজিবনগরে 8 নং থিয়েটার রোড কর্নেল ওসমানীর নেতৃত্বে একটি হেডকোয়ার্টার্স স্থাপন করা হলেও জনাব ওসমানীর কর্মক্ষমতা ছিল সীমিত। জুলাই মাস অবধি মুক্তিযুদ্ধ কমান্ডাররা হেডকোয়ার্টার্সের কাছ থেকে তেমন কোনো সাহায্যই পাননি সংগ্রাম পরিচালনা করার জন্য। বিভিন্ন সেক্টরে কমান্ডাররা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগেই মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এ প্রসঙ্গে এভিএম খন্দকার বলেন, আমি যখন কলকাতায় গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে হেডকোয়ার্টার্সের সাথে সেক্টর কিংবা সাব সেক্টর কমান্ডারদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং এ পর্যায়ে ভারত আমাদের সংগ্রামে তেমন কোনো সাহায্যই দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি, ফলে কোনো সঠিক নীতিও গড়ে তুলতে পারেনি তারা। তবে তারা তখন চাচ্ছিল স্বাধীনতা যুদ্ধের ইস্যুটা জিইয়ে থাক। ভারতীয় নীতি নির্ধারকরা চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা এবং গতি প্রকৃতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের বুঝে নিতে তারা তাদের নীতি চূড়ান্ত করবেন। চূড়ান্ত নীতি নির্ধারণ করার সময় পর্যন্ত সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন তারা। ভারতীয় কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর এ ধরনের মানসিকতার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে বৈরীভাব এবং রেষারেষি পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে ভারত বিরোধী মনোভাব দেখা যায় সেটা মুক্তিযুদ্ধের সময় থেকেই ক্রিস্টালাইজ করে। এ প্রসঙ্গে জনাব খন্দকার আরও বলেন, মুক্তিফৌজ এবং ভারতীয় বাহিনীর মধ্যে বিরোধ মুক্তিযুদ্ধের প্রথম লগ্ন থেকেই দানা বেঁধে উঠেছিল বিভিন্ন কারণে। ওই সেন্টিমেন্ট, আবেগ, অনুভূতি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিভিন্ন ডেসপারেমেন্টের মধ্য দিয়ে ক্রমশই আরও বেড়েছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য ও সহযোগিতার ব্যাখ্যা দিতে গিয়ে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার বলেছেন, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ভারতের ইনভলভমেন্ট ছিল অতি সামান্য। যা ছিল তা মোটামুটিভাবে মুক্তিবাহিনীর জন্য কিছু জংসামান্য হালকা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সরবরাহ, কিছু লজিস্টিক সাপোর্টের বেশি কিছুই নয়। মুক্তিফৌজ কমান্ডারদের মূলত শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সম্ভারের ওপর নির্ভর করেই চালিয়ে যেতে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম। মুক্তিফৌজ সেক্টর কমান্ডারদের জুলাই মাসের কনফারেন্সের কথা আগেই বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়ে গেরিলা হিসেবে বাংলাদেশের ভেতরে পাঠানো হবে। এ প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের বক্তব্য প্রাণিধানযোগ্য। তিনি বলেন, সেক্টর কমান্ডারদের মিটিংয়ের পর একদিন জেনারেল আরোরা এলেন। মিটিং হলো কর্নেল ওসমানীর সাথে। সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। মিটিংয়ে আলোচনার মূল বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং নিয়ে। কতজনকে ট্রেনিং দেওয়া হবে, কোথায় কোথায় ট্রেনিং দেওয়া হবে, কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কি করে রিক্রুটমেন্ট করা হবে, কতদিন ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে জেনারেল আরোরা প্রস্তাব দিলেন 5000 গেরিলা ট্রেনিংয়ের ব্যবস্থা করলেই হবে। শুনে কর্নেল ওসমানী এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমি বলেই ফেললাম, এত অল্প সংখ্যক গেরিলা দিয়ে কি হবে? জবাবে জেনারেল আরোরা বললেন,
These are the people who will go inside, bled the enemy and all those things. কর্নেল ওসমানী জেনারেল আরোরাকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তার 2 লক্ষ মুক্তিযোদ্ধা দরকার। সেক্টর কমান্ডারের সদ্য সমাপ্ত কনফারেন্সে সেটাই সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, ট্রেনিং শুরু হলো। ট্রেনিং শেষে গেরিলারা ফিরে আসলো, কিন্তু তারপর একটা বিরাট সমস্যা দেখা দিল। এই সমস্যাটার জন্য পুরোপুরি দায়ী ভারত সরকার। ট্রেনিংয়ের পর ভারতীয় আর্মি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো। এতে ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হলো। ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের বিভিন্ন সেক্টর থেকে রিক্রুট করা হয়েছিল। ট্রেনিংয়ের পর তারা নিজ নিজ সেক্টরে ফিরে গিয়ে তাদের প্রিয় সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করবে, এটাই ছিল তাদের আশা। ভারতীয় সেনা কমান্ডারদের অধীনে যুদ্ধ করতে তারা রাজি হলো না। ভারতীয় বাহিনী ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের ভেতরে তাদের কমান্ডের আওতায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটা আমাদের হেডকোয়ার্টার্সকেও জানতে দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু জায়গায় জোর করে ইন্ডিয়ান কমান্ডাররা গেরিলাদের পাঠায় মূলত লুটপাট করে নিয়ে আসার জন্য। যুক্তি হিসাবে তাদের বলা হয় মুক্তিযুদ্ধ চালাতে হাতিয়ারের সাথে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে। মুক্তিযোদ্ধারা এ ধরনের অমানবিক অপারেশন এবং ইন্ডিয়ান আর্মির অধীনতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের নিজ নিজ সেক্টরে পালিয়ে যায়। এর ফলাফল ও প্রতিক্রিয়া even at a later date was very bad. মুক্তিযোদ্ধারা did not like the way Indian army wanted them to be used. অল্প সময়ের মধ্যেই সব সেক্টরে এ সম্পর্কে তিক্ততা ছড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধারা ও ভারতীয় বাহিনীর মাঝে অবিশ্বাসের জন্ম হয়। এ খবর জানাজানি হয়ে যাবার পর মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদের দাবি অনুযায়ী আমাদের হেডকোয়ার্টার্স থেকে চাপ দেয়া হলো। আমাদের এই ট্রেইন্ড গেরিলাদের বাংলাদেশি কমান্ডারদের হাতে না দিলে দিস উইল বি এ ডিসাস্টার অ্যান্ড ক্যাটাস্ট্রফি। বাংলাদেশের প্রশিক্ষিত গেরিলা এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশি সেক্টর কমান্ডারদের হাতে দিতেই হবে। এ সম্পর্কে ভারতীয় মিলিটারি হাইকমান্ডের প্রথম থেকেই প্রচুর রেলুকটেন্সি থাকা সত্ত্বেও ভারতীয় নেতৃবৃন্দ অনিচ্ছা সত্ত্বেও নেহায়েত নিরুপায় হয়েই আমাদের চাপের মুখে নতি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে অবশ্য মুক্তিফৌজের কাউন্টার ফোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা বাহিনী র এবং সেনাবাহিনীর মিলিত চেষ্টায় গঠিত হয়েছিল বিএলএফ। সে এক অন্য অধ্যায়। ভারতীয় নেতৃত্বের এ ধরনের মনোভাবের 2টো কারণ হতে পারে। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফিল্ড কমান্ডার্স এবং মুক্তিযোদ্ধাদের ভারত সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি, তাই তারা সবসময় মনে করত এদের উপর নির্ভর করা ঠিক হবে না। দ্বিতীয়ত, তাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তাদের সরাসরি যুদ্ধের বিজয় ফল হিসেবে স্বাধীনতা লাভ করবে বাংলাদেশ। তাই পাক বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের শুধু ব্যবহার করতে হবে সীমিত লক্ষ্যে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বৃহৎ অংশ এবং সদস্যরা চেয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে দীর্ঘস্থায়ী সংগ্রাম পরিচালনা করে নিজেদের প্রচেষ্টায় তারা স্বাধীন করবেন তাদের মাতৃভূমি। কিন্তু তেমনটি হয়নি। আমার মনে হয় এখানেই মুক্তিবাহিনী এবং ভারতীয় নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর মধ্যে একটা ক্রেডিবিলিটি গ্যাপ হয়ে গেছে। আমাদের সামরিক নেতৃবৃন্দের বক্তব্য ছিল পরিষ্কার, আমরা আমাদের দেশকে স্বাধীন করব। বন্ধুরাষ্ট্র ভারত মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করলে আমরা অবশ্যই সে সাহায্যকে অভিনন্দন জানাব। কিন্তু নেসেসারিলি দিস ইজ আওয়ার স্ট্রাগল অ্যান্ড উই হ্যাভ টু ফাইট ইট আওরসেলভেন। তাছাড়া শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশ আমাদের সংগ্রামে সাহায্য করতে চাইলে আমরা তা সানন্দে গ্রহণ করব। মোট কথা, স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ভারতও আমাদের মধ্যে অ্যাপ্রোচ অফ মিউচুয়াল কনফিডেন্স ছিল না বা কখনোই গড়ে ওঠেনি, বিকজ অফ দেয়ার ওভারঅল পলিসি। একথাও সত্য, যুদ্ধক্ষেত্রে অনেক সেক্টরে ইন্ডিয়ার কমান্ডারদের কার্যকলাপের মুক্তিযোদ্ধাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। ভুল বোঝাবুঝির সৃষ্টিও হয়েছে অনেক ক্ষেত্রে।
সত্যি কথা বলতে গেলে 9ই আগস্ট রুশ ভারত চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের নিজেদের চেষ্টায়। 9ই আগস্টের পর ভারত সরাসরিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান আর্মি রেইলি স্টার্টেড ট্রেকিং ক্লোজার ইন্টারেস্ট। মইদুল হাসান এ পর্যায়ে জিজ্ঞেস করেন, ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ বোধহয় স্বাধীনতা পেত না, কি বলেন? খন্দকার সাহেব মাইদুল হাসান সাহেবদের সাথে ভিন্ন মত পোষণ করে বলেন, যদিও মুজিবনগরের অনেকে, এমনকি আমাদের মন্ত্রিসভার অনেকেই হতাশা বোধ করতেন, সংসদ সদস্যদের অনেকেই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ নিয়ে ফিরে যাবার চিন্তাভাবনাও করছিলেন। মুক্তিবাহিনীর তৎপরতায় আস্থাহীন হয়ে হতাশাবোধ করতেন। দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা শুনলেই আঁতকে উঠতেন, ভাবতেন কি হচ্ছে, দেশে বোধহয় আর ফিরে যাওয়া যাবে না। এ ধরনের পরিস্থিতিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম মুক্তিফৌজের গেরিলা তৎপরতা বেড়ে গেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে বলে যুক্তি অবতারণা করে তারা আমাদের যুক্তি সংগ্রামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। তাদের সে যুক্তি ছিল সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। পক্ষান্তরে আমরা যদি আমাদের সংগ্রামের তীব্রতা প্রথম থেকেই বাড়াতে সক্ষম হতাম, তবে আমাদের প্রচণ্ড গেরিলা তৎপরতার মুখে পাকিস্তান দখলদার বাহিনীকে অতি অল্প সময়ের মধ্যেই আত্মসমর্পণ করতে হতো মুক্তিফৌজের কাছে, কারণ they had no chance to fight. Their mortal was completely shattered and the losses all have been unacceptable to them. সংবাদ 26শে মার্চ 1970। জনাব মাইদুল হাসান জবাবে বলেছিলেন, আপনার চিন্তাভাবনার যুক্তি থাকলেও ভারতীয়রা ভেবেছিলেন অন্যরকম। তারা চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করে দেখাতে এবং বিশ্ব পরিসরে পাক ভারত যুদ্ধের ফল হিসেবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। এতে ভারত এক ঢিলে দুই পাখি বধ করতে সক্ষম হয়। প্রথমত 1965 সালে পাক ভারত যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিজেকে উপমহাদেশের প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় ভারত। দ্বিতীয়ত বাংলাদেশের ওপর তাদের নিয়ন্ত্রণ রাখার যৌক্তিকতা অর্জন করে। এবারের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং আমরা একসঙ্গে ইতিহাসের আরও এক টুকরো নিয়ে চিন্তা করতে পেরেছি। এই চমকপ্রদ অধ্যায়গুলো আমাদের স্মরণ করিয়ে দেয় দেশের প্রতি ত্যাগ এবং সাহসিকতার গল্প। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে নিয়ে যায় এবং আমরা চাই এই অডিও সিরিজ আপনাদের প্রতিদিনের সঙ্গী হয়ে থাকুক। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।